ধরুন আপনার রাজনৈতিক দলের কর্মীদের প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, বিনা বিচারে তাদের কারারুদ্ধ করে রাখা হচ্ছে। তখন কি আপনি চুপ করে থাকতে পারবেন? কখনোই না। আওয়ামী লীগও বসে থাকেনি। গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন করা হয়েছে তা কোনো কল্পনা নয় বা গল্প নয়, এটাই বাস্তবতা। কিন্তু যারা এই পাশবিক নির্যাতন করেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে দায়মুক্তি। এমন এক ভয়াবহ অভিযোগই সম্প্রতি উঠেছে আন্তর্জাতিক আঙিনায়, আর তার প্রেক্ষাপট হলো বাংলাদেশ। ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমরা কথা বলবো এমন এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে যা বাংলাদেশের বিচারহীনতার এক অন্ধকার অধ্যায়কে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি এর সামনে নিয়ে এসেছে। কিন্তু সবার প্রথমে এই আইসিসি কি, এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। কেন বাংলাদেশ থেকে এত গুরুতর অভিযোগ সেখানে গেল এবং এর পরিণতি বা কি হতে পারে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নেওয়া যাক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি কি। এটি কোনো সাধারণ আদালত নয়, এটি হলো বিশ্বব্যাপী এমন একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান যা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের মতো সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধের জন্য ব্যক্তি বিশেষকে বিচার করে। এর প্রধান উদ্দেশ্যই হলো এসব ভয়াবহ অপরাধের দায়মুক্তির অবসান ঘটানো। আইসিসি পরিচালিত হয় রোম স্ট্যাটিউট নামক একটি চুক্তি দ্বারা। বাংলাদেশ ২০১০ সালের ২৩ মার্চ এই চুক্তি অনুমোদন করেছে। অর্থাৎ বাংলাদেশ যেহেতু এই চুক্তির একটি স্বাক্ষরকারী দেশ, তাই আইসিসি এর এখতিয়ার বাংলাদেশের উপরও প্রযোজ্য। আর ঠিক এই বিষয়টি এই অভিযোগগুলোকে আরও শক্তিশালী করে তুলেছে। অনেকেই আইসিজে এবং আইসিসিকে এক মনে করেন, কিন্তু তা ঠিক নয়। মনে রাখতে হবে, আইসিজে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তি করে, কিন্তু আইসিসি সরাসরি অপরাধী ব্যক্তিদের বিচার করে। এর মানে হলো অভিযুক্ত ব্যক্তি যেই হোক না কেন তার বিচার হতে পারে। এখন আসা যাক মূল কথায়। আর্টিকেল 15 যোগাযোগটা কি? এটি একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশ্বাস করে যে তাদের দেশে গুরুতর আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হয়েছে, তখন তারা আইসিসি প্রসিকিউটরের কাছে একটি আর্টিকেল 15 যোগাযোগ পাঠাতে পারে। এটি কোনো সরাসরি মামলা দায়ের নয়, বরং প্রসিকিউটরের কাছে একটি প্রাথমিক তদন্ত শুরু করার জন্য তথ্য প্রদানের একটি পদ্ধতি। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যোগাযোগ প্রসিকিউটরের জন্য একটি সূত্র হিসাবে কাজ করে। এই তথ্যের ভিত্তিতে প্রসিকিউটর নিজেই একটি প্রাথমিক পরীক্ষা শুরু করতে পারেন। এই প্রাথমিক পরীক্ষাই নির্ধারণ করবে অপরাধের গুরুত্ব কতখানি এবং আইসিসি এর এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত কিনা। বাংলাদেশ বিষয়ে এই চাঞ্চল্যকর অভিযোগটি দায়ের করেছেন লন্ডনের অত্যন্ত স্বনামধন্য আইনি সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্সের স্টিভেন পাওয়েলস কেসি। এই নামটি আন্তর্জাতিক মানবাধিকার এবং ফৌজদারি বিচার জগতে অত্যন্ত পরিচিত। ডাউটি স্ট্রিট চেম্বার্স লন্ডনের সবচেয়ে প্রগতিশীল এবং উচ্চমানের আইনি সংস্থাগুলোর মধ্যে একটি। তারা বিশেষত মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং ফৌজদারি বিচার নিয়ে কাজ করার জন্য বিশ্বজুড়ে পরিচিত। জুলিয়ান আসাঞ্জ বা জেরেমি করবিনের মতো অনেক হাই প্রোফাইল মামলায় তাদের আইনজীবীরা যুক্ত ছিলেন। এর মানে হলো এই অভিযোগের পেছনে রয়েছে এক শক্তিশালী আইনি ভিত্তি এবং আন্তর্জাতিক আইনের গভীর জ্ঞান। আর যিনি এই অভিযোগ দায়ের করেছেন সেই স্টিভেন পাওয়েল কেসি, তিনি একজন অভিজ্ঞ আন্তর্জাতিক অপরাধ আইনজীবী। তিনি রুয়ান্ডা ও সিয়েরা লিওনের বিশেষ আদালতে আইনজীবী হিসেবেও কাজ করেছেন। তার মতো একজন অভিজ্ঞ আইনজীবীর এই অভিযোগ দায়ের করা ঘটনাটির গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। চলুন এ পর্যায়ে আমরা জেনে নেই ডাউটি স্ট্রিট চেম্বার্স আসলে কি কি বিষয়ে অভিযোগ করেছে। ডাউটি স্ট্রিট চেম্বার্স যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো এতটাই গুরুতর যে শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। জুলাই ২০২৪ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত ব্যক্তি এবং শেখ হাসিনার প্রাক্তন সরকারের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার অভিযোগ আনা হয়েছে। এই সহিংসতাগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। দর্শক, মানবতা বিরোধী অপরাধ শুধু খুন নয়, এটি একটি সুসংগঠিত বা ব্যাপক আক্রমণ যা একটি বেসামরিক জনগোষ্ঠীর উপর পরিচালিত হয়। খুন, নির্যাতন, কারাদণ্ড, গুম এ সবই এর অন্তর্ভুক্ত হতে পারে।
অভিযোগে বলা হয়েছে জুলাই ২০২৪ থেকে ৪০০ জন আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে অনেকেই সহিংস জনতার দ্বারা নৃশংসভাবে মারধর ও গণপিটুনির শিকার হয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই অভিযোগগুলো সমর্থনে সাক্ষী জবানবন্দি এবং ভিডিও প্রমাণ সহ দেওয়া হয়েছে। কল্পনা করুন সেই ভিডিওগুলোতে কি ভয়াবহ দৃশ্য থাকতে পারে। এছাড়াও আওয়ামী লীগের সাথে জড়িত বা সংশ্লিষ্ট মনে করা রাজনীতিবিদ, বিচারক, আইনজীবী, সাংবাদিক, এমনকি অভিনেতা এবং গায়ক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে অপ্রমাণিত অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের জামিন বা অভিযোগ ছাড়াই কারারুদ্ধ করে রাখা হয়েছে। এটি আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী। এই আইনি সংস্থাটি আরও তথ্য দিয়েছে, জুলাই ২০২৪ সালের পর ২৫ জন আওয়ামী লীগ ব্যক্তিত্ব জেল হাজতে মারা গেছেন। আর যাদের হার্ট অ্যাটাকে মৃত্যু বলে জানানো হয়েছিল তাদের অনেকের শরীরে পাওয়া গেছে নির্যাতনের স্পষ্ট লক্ষণ। তারা সব থেকে উদ্বেগের বিষয় হিসেবে যা উল্লেখ করেছে তা হলো ফেব্রুয়ারি ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী ফ্যাসিবাদ মোকাবেলার নামে অপারেশন ডেভিল হান্ট শুরু করে। এতে মাত্র ১২ দিনে প্রায় ১৮,০০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে। এই বিপুল সংখ্যক গ্রেফতারের পেছনে কতটা আইনি ভিত্তি ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। এবং সবশেষে ১৪ অক্টোবর ২০২৪ তারিখে অন্তর্বর্তীকালীন প্রশাসন একটি দায়মুক্তি আদেশ জারি করে। এই আদেশে বলা হয় ১৫ জুলাই থেকে ৮ আগস্ট ২০২৪-এর মধ্যে সংগঠিত অপরাধের জন্য ছাত্র ও নাগরিকদের বিচার করা হবে না। এটি সরাসরি অপরাধীদের দায়মুক্তির পথ প্রশস্ত করেছে। রাষ্ট্র যখন নিজেই অপরাধীদের দায়মুক্তি দেয় তখন বিচারহীনতার সংস্কৃতি কতটা গভীরে পৌঁছে যায় তা সহজেই অনুমেয়। এই অভিযোগগুলোর মূল ভিত্তি হলো বাংলাদেশে এসব অপরাধের বাস্তবসম্মত তদন্ত বা বিচার হওয়ার কোনো সম্ভাবনা নেই। যখন একটি দেশে বিচার ব্যবস্থা ভেঙে পড়ে বা পক্ষপাত দুষ্ট হয় তখন আইসিসি এর মতো আন্তর্জাতিক ফোরামগুলি নির্যাতিতদের জন্য ন্যায় বিচারের শেষ ভরসা হয়ে ওঠে। কিছু দেশ হয়তো বলতে পারে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আন্তর্জাতিক অপরাধ এতটাই গুরুতর যে তা জাতীয় সার্বভৌমত্বের ঊর্ধ্বে চলে যায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো যেখানেই মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হোক না কেন তার বিরুদ্ধে দাঁড়ানো। আইসিসি এর ভূমিকা তাই অপরিহার্য। এখন প্রশ্ন হলো, অভিযোগ তো দায়ের করেছে, কিন্তু এর ভবিষ্যৎ কি? আর্টিকেল 15 যোগাযোগ পাওয়ার পর আইসিসি প্রসিকিউটর এখন প্রাপ্ত তথ্যগুলো যাচাই করবেন। এটি কোনো বিচার নয়, শুধু তথ্য সংগ্রহের একটি প্রাথমিক পর্যায়, যাকে প্রাথমিক পরীক্ষা বলা হয়। প্রসিকিউটর মূলত ৩টি বিষয় দেখবেন। ১. অভিযোগগুলো কি আইসিসি এর এখতিয়ারভুক্ত অপরাধ কিনা, যেমন মানবতা বিরোধী অপরাধ। ২. অভিযোগের পেছনে কি বিশ্বাস করার মতো যথেষ্ট ভিত্তি আছে। ৩. এটি কি যথেষ্ট গুরুতর এবং আইসিসি এর জন্য বিচার করা প্রয়োজন, অর্থাৎ সংশ্লিষ্ট দেশ কি নিজে এই অপরাধগুলির বিচার করতে ইচ্ছুক বা সক্ষম নয়। এই প্রাথমিক পরীক্ষার পর প্রসিকিউটর হয় তদন্ত শুরু করবেন অথবা আরও তথ্য চাইবেন, অথবা তদন্ত শুরু না করার সিদ্ধান্ত নিতে পারেন। এই প্রক্রিয়াটি দীর্ঘ হতে পারে, কয়েক মাস বা এমনকি কয়েক বছরও লেগে যেতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ কি আন্তর্জাতিক আদালতকে মেনে চলতে বাধ্য? শুরুতেই বলেছিলাম বাংলাদেশ ২০১০ সালের ২৩ মার্চ এই চুক্তির অনুমোদন করেছে। অর্থাৎ বাংলাদেশ যেহেতু এই চুক্তির একটি স্বাক্ষরকারী দেশ, তাই আইসিসি এর এখতিয়ার বাংলাদেশের উপর প্রযোজ্য। অর্থাৎ বাংলাদেশ একটি স্বাক্ষরকারী দেশ হিসাবে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য। এই অভিযোগগুলো যদি সত্য প্রমাণিত হয় তাহলে এর আন্তর্জাতিক পরিণতি কি হতে পারে তা হয়তো সময়ই বলে দেবে। তবে ডাউটি স্ট্রিট চেম্বার্সের পক্ষ থেকে যে অভিযোগগুলো বিভিন্ন প্রমাণসহ আইসিসিতে দাখিল করেছে সেগুলো যদি তদন্তের নির্দেশ দেন তাহলে তা হবে আওয়ামী লীগের জন্য একটি অনেক বড় খবর। আর রাজনৈতিকভাবেও আওয়ামী লীগ অনেক সুবিধাজনক জায়গায় চলে আসার সুযোগ নিতে পারবে। এখন দেখার বিষয় এই অভিযোগগুলোর প্রেক্ষিতে আইসিসি প্রসিকিউটর কি সিদ্ধান্ত দেন। যদি তদন্তের নির্দেশ দেন তাহলে ক্ষতিগ্রস্তরা অবশ্যই সুবিচার পাবেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব লক্ষ্য করা যাবে। আপনার কি মনে হয় এই অভিযোগগুলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলবে? আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট
এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক, কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা।